ওয়েলকাম টু মাই মাস্টার মিটিং ত্রিকোণমিতি ও পরিমিতি সাজেশন এসএসসি 2025। ত্রিকোণমিতি ও পরিমিতির উপরে শর্টকাট সুন্দর একটা সাজেশন নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। গণিতের পরিমিতি এবং ত্রিকোণমিতি সাজেশনটি কেন আমরা তৈরি করলাম তার কারণ হচ্ছে স্টুডেন্টরা গণিতের এই যে ত্রিকোণমিতি এবং পরিমিতি চ্যাপ্টারটা আছে এটা অনেক ভয় পায় এবং এত পরিমাণে ভয় পায় যে এটা টাচ করতে চায় না। জ্যামিতির যেমন ভয় পায়, সেই আলোকে আজ হচ্ছে এই শর্টকাট একটা সাজেশন আমি রিসার্চ করে নিয়ে আসলাম। 6টি রুলের পরিমিতি আমরা প্র্যাকটিস করব যাতে আমরা পরিমিতি থেকে একটি সৃজনশীল আমরা কমন নিশ্চিত করব। আর 9.1 থেকে হাইয়েস্টলি 5টা রুলের অঙ্ক আমরা প্র্যাকটিস করব। আর 9.2 থেকে হাইয়েস্টলি 3-4টে রুলের অঙ্ক আমরা প্র্যাকটিস করব। আর 10 অধ্যায় থেকে আমরা হাইয়েস্টলি 3টে রুলের অঙ্ক আমরা প্র্যাকটিস করব। এই কেন রুলের কথা বলছি যে আমরা একটা রুল প্র্যাকটিস করব, বাট সেই রুলের কোন ধরনের অঙ্ক হতে পারে বা আসতে পারে, এত যাবৎ আসছে সেইগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। যার কারণে আমরা একটা অধ্যায় থেকে 2টো বা 3টে অঙ্ক যদি বেছে নিই তা সেই 2টো বা 3টে রুলের যে অঙ্কগুলো এত যত পরীক্ষা আসছে সেইগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। অর্থাৎ অঙ্ক করব একটি, বুঝবো অনেকগুলা। সেই আলোকে আজ আমার এই সাজেশনটি দেখা যাক এসএসসি 2025-এর গণিতের যে ত্রিকোণমিতি ও পরিমিতি কি সাজেশনটি আসছে। প্রথম রুলটা হচ্ছে যে cot θ প্লাস cos θ ইকুয়াল টু m এবং cot θ মাইনাস cot θ ইকুয়াল টু n। প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 16mn। এই রুলের অঙ্ক কেন এত ইম্পর্টেন্ট, এই যে রুলটা এখানে দিয়েছি এই রুলের অঙ্ক কেন এত ইম্পর্টেন্ট, যশোর বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে, ঢাকা বোর্ডে, বরিশাল বোর্ডে, সিলেট বোর্ডে, দিনাজপুর বোর্ডে কেন এত ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে এটা 23 সালে আসছে, যশোর বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে 22 সালে আসছে, ঢাকা বোর্ডে 22 সালে আসছে, বরিশাল বোর্ডে 22 সালে আসছে, সিলেট বোর্ডে 22 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 22 সালে আসছে। তো 22 সালের প্রশ্ন দেখলে দেখা যাবে যে এই রুলের অঙ্কটি আছে। আর 24 সালে চট্টগ্রাম বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে। তো এই যশোর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট, দিনাজপুর এই যে কয়েকটি বোর্ডে এই রুলের অঙ্কটি এত ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে প্রশ্ন খুললেই এই অঙ্কটি দেখা গেছে। তো এর উপরে একটা সুন্দর একটা ক্লাস দেওয়া আছে যে এই রুলের অঙ্কের ভিতর কত ধরনের অঙ্ক হতে পারে বা এই প্রমাণটা কিভাবে আসতে পারে সেটাও দেওয়া আছে। আর একটা বিশেষ করে যে এখানে কট আর কস দেওয়া আছে। বিশেষ করে আর একটা হতে পারে যে tan θ প্লাস sin θ ইকুয়াল টু a, tan θ মাইনাস sin θ ইকুয়াল টু b হলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4ab। দ্যাট মিনস আমাদের 9.1-এর উদাহরণ 11। তাহলে এই রুলের অঙ্কটি এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, হয় কট কস দিয়ে আসতে পারে, না হলে ট্যান সাইন দিয়ে আসতে পারে। তো রুল তো আমার একই, এখানে প্রমাণে কি অতভাবে চেঞ্জ আসতে পারে সেটা আমার চ্যানেলে এই অঙ্কটির উপরে একটা বিশেষ ক্লাস দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে অঙ্কটা দেখে বুঝতে হবে আমাদের কোন টাইপের অঙ্কটা আসছে, কোন রুলের অঙ্কটা আসছে। তো আমি এখানে কিছু রুল আমার সাজানো আছে, সেই রুল ফলো করলেই আমি মনে করি যে ত্রিকোণমিতি এবং পরিমিতি পানির মতন সহজ হয়ে যাবে। রুল নাম্বার 2 হচ্ছে sin 4a প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan for 4a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। মেবি 183 পৃষ্ঠায় এই অঙ্কটি কাজের ভিতর আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বোর্ড বিশ্লেষণ করে দেখা গেছে যে রাজশাহী বোর্ডে 23 সালে আসছে, 22 সালে আসছে, 20 সালে আসছে, সিলেট বোর্ডে 23 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 19 সালে আসছে, কুমিল্লা বোর্ডে 23-22 আসছে, বরিশাল বোর্ডে 19 সালে আসছে, ময়মনসিংহ বোর্ডে 22 সালে আসছে। সাইন পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে প্রশ্নটার বিকল্পভাবে যেভাবে আছে উল্টায় এভাবে আসতে পারে যে এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, আর এইটা প্রমাণ করতে হলো, অর্থাৎ tan পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। আর প্রমাণ করো যে সাইন পাওয়ার 4a মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1। এইভাবে আমাদের সেট আপ করা আসতে পারে। অঙ্ক রুল 1, শুধু প্র্যাকটিস করতে হবে এবং বুঝতে হবে। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির বেসিক জিনিসটা যেমন সূত্রটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ত্রিকোণমিতির যে মানগুলো আছে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। সূত্র যদি একবার আমাদের ব্রেনে ক্যাচ করে ফেলে তো ত্রিকোণমিতি পানির মতন সহজ। আমরা প্র্যাকটিস করি না,
তাই আমরা বারবার ভুলে যাই বা আমরা করতে চাই না। ভয়, সেই ভয়টিকে জয় করে শুধু প্র্যাকটিস করে দেখো, দেন সাকসেস নিশ্চিত। এই অঙ্কটি এভাবেও আসতে পারে যে সাইন এ ইকুয়াল টু এ, ট্যান এ ইকুয়াল টু বি। শর্তে দেওয়া আছে যে সাইন এ ইকুয়াল টু এ, ট্যান এ ইকুয়াল টু বি। দেওয়া আছে এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 হলে বি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে এ বির জায়গা আমার এম এন থাকতে পারে, পি কিউ থাকতে পারে, ডাজ নট ম্যাটার। এরই আর একটা বিকল্প অঙ্ক, মানে এখানে সাইন আর ট্যানের সাথে সম্পর্ক, আবার এখানে কজ আর কটের সাথে সম্পর্ক। তো এই অঙ্কটিও এই 183 পৃষ্ঠায় আছে। কট পাওয়ার 4 এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, কস পাওয়ার 4 এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করো। এটা বরিশাল বোর্ডে 23-এ আসছে, সিলেট বোর্ডে 23-এ আসছে, ঢাকা বোর্ডে 22-এ আসছে, ময়মনসিংহ বোর্ডে 22-এ আসছে, কুমিল্লা বোর্ডে 19-এ আসছে। এই রুলের ভিতর দুটো অঙ্ক, কিন্তু সিস্টেম এক, জাস্ট ট্যান আর সাইন, কট আর কস। এই দুটো রুলের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিস করো এবং বোর্ডগুলো, এই যে বোর্ডগুলো আমি এখানে দেওয়া আছে, এই বোর্ডগুলোর অঙ্কগুলো দেখো এবং দেখলেই বোঝা যাবে যে এই অঙ্কগুলো কিভাবে আসতে পারে। সো এরপরে দেখব রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছিল যোজন বিয়োজন সম্পর্কিত যে অঙ্কটি। যদি √3 ট্যান থিটা ইকুয়াল টু 1 হলে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ারের মান, অথবা কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে ইকুয়াল টু হাফ প্রমাণ করো। আমাদের এই অঙ্কটি যারা ত্রিকোণমিতি প্র্যাকটিস করো তাদেরই অবশ্যই করা, কারণ এই অঙ্কটি হচ্ছিল 9.1-এর হলো 22 নম্বর অঙ্কটি, বইয়ের 22 নম্বর অঙ্কটি। এই 22 নম্বরে কি ছিল যে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 হলে দেখাও যে অথবা মান নির্ণয় করো কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের মান নির্ণয় করো, অথবা প্রমাণ করো 1/2। তো এখানে কি হতে পারে যে এটা কিভাবে হলো যে √3 ট্যান এ ইকুয়াল টু 1, ট্যান থিটা যদি এখানে রাখি তাহলে √3 ডজরে চলে গেল। তো বেসিক যে নলেজটুকু এটুকু আমাদেরকে স্মরণ রাখতে হবে। এই ট্যান না থেকে এখন প্রশ্ন বলল যে কট থিটা ইকুয়াল টু √3, আর প্রমাণে যা আছে বা অঙ্কে যা আছে মান না থাকতে পারে বা প্রমাণ থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কট থিটা ইকুয়াল টু √3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা, অথবা cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, ট্যান আর কট উল্টাটা। তাহলে আমার যদি ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 হয় তাহলে cot থিটা মানে কি √3 হবে, কারণ cot থিটা ইকুয়াল টু তো 1/tan থিটা। প্রশ্নে যদি ট্যান বা কট দিয়ে থাকে তাহলে মান নির্ণয় বা প্রমাণে এটা আসতে পারে। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে, অঙ্ক করতে হবে, একটা বুঝতে হবে অনেকগুলা, এবং বোর্ড প্রশ্নগুলা বারবার ফলো করতে হবে। এই রুলের অঙ্কটি যশোর বোর্ডে 19 সালে আসছে, 17 সালে আসছে, বরিশাল বোর্ডে 20 সালে আসছে, সিলেট বোর্ডে 22 সালে আসছে। তো এই প্রশ্নগুলো যদি আমরা খুঁজি এবং দেখি যে এই অঙ্কটা কোনভাবে আসছে বা কিভাবে আসছে, তো আমরা এইটা করব এবং ওই অঙ্কগুলো ভাষায় ভাষায় প্র্যাকটিস করব। দ্যাটস ওকে। এরপরে আমরা রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ আছে cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √2 cos a হলে cos a মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ। এই অঙ্কটি মনে হয় 9.1-এর 21 নম্বর অঙ্কটি। এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কটি আমাদেরকে প্রশ্নের শর্তে বলে দিল যে cos a ইকুয়াল টু a আর সাইন a ইকুয়াল টু b, এটা আমাদেরকে দিয়ে দিল, বা এ বি জায়গা pn pq বা mn দেওয়া থাকতে পারে। এটা ধরতে দেওয়া আছে, দেওয়ার পরে বলছে a প্লাস বি ইকুয়াল টু √2 a হলে প্রমাণ করো যে a মাইনাস বি ইকুয়াল টু √2b। এই অঙ্ক আর এই অঙ্কের ভিতর কোনো পার্থক্য আছে কি? তাহলে আমাদেরকে তো অঙ্ক দেখে বুঝতে হবে যে আমাদের কোন অঙ্ক আসছে বা কিভাবে আসছে, সেটা নিজেই করতে হবে এবং বারবার নিজে প্র্যাকটিস করতে হবে। কত ধরনের অঙ্ক আসতে পারে, এই অঙ্ক দিয়ে কত অঙ্ক আসতে পারে তা টেস্ট পেপার খুঁজলে বা বোর্ড প্রশ্ন খুঁজলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। এরপরে রুল নাম্বার 5। রুল নাম্বার 5 হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এখন এই সেম কেস, যদি এখানে ট্যানের জায়গা বললো যে ট্যান থিটা ইকুয়াল টু এম, বললো যে ট্যান থিটা ইকুয়াল টু এম,
এবং সাইন থিটা ইকুয়াল টু এন, এটা দেওয়া আছে। এম প্লাস এন এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এন বাই 1 মাইনাস এন। অথবা বলল যে এম প্লাস এন ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস এন বাই 1 মাইনাস এন। ইজ ইট ক্লিয়ার? দ্যাট মিনস এইরকমই একটা অঙ্ক আসছে ঢাকা বোর্ডের 24-এ, সেখানে এ আর বি দেওয়া ছিল, এ আর বি দেওয়া ছিল। তো ঢাকা বোর্ড 24-এ প্রশ্নটা খুললেই দেখা যাবে সেই প্রশ্নটি কি আসছে, এরকম সিস্টেমে অঙ্কটি আসছে। তাহলে অঙ্কটাই এই, তাহলে এই অঙ্কটা মনে হয় 9.1-এর 17 নম্বর অঙ্ক, 9.1-এর 17 নম্বর অঙ্ক। তাহলে আমরা এই 5টি রুল 9.1 থেকে প্র্যাকটিস করব। খুব কি বেশি? খুব কি বেশি? মনে হয় না খুব বেশি। 5টা রুলের অঙ্ক দিয়েছি 9.1 থেকে, সেখানে অঙ্ক আছে মিনিমাম অন্তত মিনিমাম অন্তত 30-40টা অঙ্ক আছে উদাহরণ এবং বইয়ের অঙ্ক দিয়ে। তো সেখান থেকে আমরা 5টা রুলের অঙ্ক আমরা বাসা বসে প্র্যাকটিস করব। এটা অবশ্যই বেশি নয়। এই 5টা রুলের অঙ্ক আমরা বাসা বসে প্র্যাকটিস করব এবং 9.1-এর এই রুলের মাধ্যমে আমরা বোর্ড প্রশ্নগুলো খুঁজব এবং বোর্ড প্রশ্নগুলো দেখব যে এই অঙ্কের মাধ্যমে কোন অঙ্ক আসছে, এই অঙ্ক দিয়ে কোন অঙ্ক তৈরি করেছে, বা আগের যে 2-3টে রুল দিয়েছি সেই রুলের অঙ্ক কি কি আসছে সেগুলো আমরা বাসা বসে প্র্যাকটিস করব। সর্বোপরি আমরা 9.1 অনুশীলনী থেকে আমরা কি করব, এই 5টি রুল আমরা করব। 5টি রুল আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, বেশি বেশি প্র্যাকটিস করব। 5টি রুল হচ্ছিল 3 স্টার, এর থেকে আশা করা যায় যে থেকে একটা অঙ্ক আমরা পেয়ে যাব। তারপরে যারা একটু বেশি করতে চাও তারা 8-এর খ, 15, 16 এবং 25-এর খ, এই 4টি অঙ্ক এর সাথে একটু বাসা বসে প্র্যাকটিস করে নিও। তো এই ছিল 9.1-এর শর্ট সাজেশন। এরপর আমরা দেখব 9.2-এ কি আসে। আমরা এর আগে 9.1-এর জাস্ট 5টা রুল দেখলাম, আর 9.2-এর আমরা 3টে রুল দেখব। কয়টা রুল? 3টা রুল। রুল নাম্বার 1, এ ও বি এর মান নির্ণয় করা। অবশ্যই আমরা জানি যে যারা একটু 9.2 করেছো 9 থেকে 10 থেকে, তারা অবশ্যই জানো যে এ ও বি এর মান কিসে কিসে আছে। 16, 19, 21 এই যে অঙ্কগুলো আছে এবং উদাহরণ 14 এই অঙ্কগুলো আছে, এখানে লেখা আছে এ ও বি এর মান নির্ণয় করো। যেমন √2 cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3 এবং এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বিশ্লেষণ করে দেখা গেছে বোর্ড পরীক্ষাগুলো 16-17 বরিশাল বোর্ডে, মোস্ট ইম্পর্টেন্ট বরিশাল বোর্ডে, ঢাকা বোর্ডে 23-এ, 19-এ, 17-এ আসছে, কুমিল্লা বোর্ডে 23-22-এ আসছে, দিনাজপুর বোর্ডে 23-22-এ আসছে, সিলেট বোর্ডে 23-22-এ আসছে, রাজশাহী বোর্ডে 22-20-এ আসছে, ময়মনসিংহ বোর্ডে 22-এ আসছে, চিটাগাং বোর্ডে 19-এ আসছে, সকল বোর্ডে 18 আসছে, যশোর বোর্ডে 17 আসছে। তো এমন কোনো বোর্ড নাই যে এই রুলের অঙ্ক আসে নাই, শুধু 24 সালে ছাড়া। মানে 24 সালে কোনো বোর্ডে আসেনি। তাহলে 24 সালে যখন কোনো বোর্ডে আসেনি, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এই রুলের অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে এই রুলে এ ও বি এর মান নির্ণয় করতে হতে পারে। আবার কি বলতে পারে যে tan বি এর মান নির্ণয় করো বা tan এ এর মান নির্ণয় করো। tan থাকতে পারে, কট থাকতে পারে, যে 6টি অনুপাতের মান আছে সেই 6টি মানের অনুপাত দেওয়া থাকতে পারে। এই টাইপের কিছু দেওয়া আছে। বললো এ ও বি সূক্ষ্মকোণ হলে tan এর মান নির্ণয় করতে হতে পারে, tan বির মান নির্ণয় করতে হতে পারে, কট এ tan বির মান নির্ণয় করো বা সাইন এর মান নির্ণয় করো। এরপরে আছে রুল 2, a cos থিটা b cos থিটা হলে a প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু √3 প্লাস 2 √3 মাইনাস 2। জাস্ট যোজন বিয়োজন। এই অঙ্কটা হচ্ছে যোজন বিয়োজন সম্পর্কিত অঙ্ক। মানে যে অঙ্কটা আমাদের যোজন বিয়োজন দিয়েই করতে হয়, শুরু করতে হয়। আমাদের এই টাইপের অঙ্ক প্রশ্ন খুললেই দেখা যায় এই টাইপের অঙ্ক একটা না একটা থাকে। তো যোজন বিয়োজন যে অঙ্ক দিয়ে করতে হয়, যেমন 9.1-এর আমাদের 22, তারপরে 24, আবার 9.2-এর হলো 20, এই যে অঙ্কগুলো থাকে, মানে এই টাইপের যে অঙ্কটা আছে এর প্রত্যেকটা বিকল্পতার অঙ্ক আমি দিয়ে দিব। যে এখানে থিটার মান নির্ণয় করো, এখানে বললো যে থিটার মান নির্ণয় করো অথবা থিটা সমান 45 ডিগ্রি প্রমাণ করো। জাস্ট একটা বলে দিল
মানে এখান থেকে দেখা যাচ্ছে এ আর বির মানটা বসায় দেওয়ার পরে যোজন বিয়োজন করার পরে থিটার মানটা আমরা পাবো। মনে করি যে থিটার মানটা 45 ডিগ্রি, তাহলে এখন প্রমাণ করতে বলছো থিটার মানটা 45 ডিগ্রি প্রমাণ করো, তাহলে আমার এখানে করলে তো থিটার মানটা 45 ডিগ্রি হবে, তাহলে আমার তো প্রমাণ হয়ে যাবে। এখান থেকেও একই সেমভাবে বললো যে ট্যান থিটার মান নির্ণয়। এখানে যখনই আমরা থিটার মান বের করতে পারি তখনই যে কোনো অনুপাতের মান আমরা বের করতে পারি, কারণ ওই থিটার মানটা ওই অনুপাতের ওখানে বসাই দিলে তো আমরা সাইন 45 ডিগ্রি হোক বা ট্যান, আমরা থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি, আমরা মানটা আমরা জানি এবং আমরা বের করতে পারবো। তো এই অঙ্কটি আমাদের সিলেট বোর্ডে 20, 19, 24-এ আসছে, দিনাজপুর বোর্ডে আমাদের 20, 19-এ আসছে, কুমিল্লা বোর্ডে 22, 24-এ আসছে। তো এই অঙ্কটি এই টাইপের যোজন বিয়োজন টাইপের অঙ্ক 24 সালে 2 বার আসছে। চট্টগ্রাম বোর্ডে 23 আসছে, যশোর বোর্ডে 23 আসছে, 23 সালেও 2 বার আসছে, 22 সালেও 2 বার আসছে, 20 সালে 2 বার আসছে, 19 সালে 2 বার আসছে। তো এই যোজন বিয়োজন সম্পর্কিত অঙ্ক একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 হচ্ছে সমাধান করো। ও প্রশ্ন খুললেই দেখা যাবে যে সমাধান করো। তো এই সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান নির্ণয় করো, এইটা সমাধান করো, মানে থিটার মানটা নির্ণয় করাটাই হচ্ছে সমাধান করো। এখানে থিটার মানের জায়গা বললো যে ট্যান থিটার মান নির্ণয় করো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে ট্যান থিটার মান নির্ণয় করো। মানে কি, এটাকে সমাধান করে থিটার মান নির্ণয় করে আমাদের এই সেমভাবে এই ট্যান থিটার মানটা নির্ণয় করতে হবে, এই আগে যেভাবে আমরা দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমার প্রশ্ন কিভাবে হতে পারে, কিভাবে আসছে বা এতদিন হয়েছে, তো সেগুলো মনে হয় আমি কনসেপ্টটা আমি দেওয়ার চেষ্টা করছি। তো এখানে বলল যে পি ইকুয়াল টু সাইন থিটা, কিউ ইকুয়াল টু কস থিটা, এটা শর্ত দিল পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে থিটার মান নির্ণয়। তাহলে কি হলো, আমার এই জিনিসটা কি আর এই জিনিসটাকে আলাদা কিছু আছে? অবশ্যই মানটা বসাই দেওয়ার সাথে সাথে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 সমাধান করতে হবে, থিটার মান নির্ণয় করতে হবে। থিটার মান নির্ণয় করার পরে আমাকে বললো যে কট থিটার মান নির্ণয় করো, আমাকে বললো যে এই √2 হলে কট থিটার মান নির্ণয় করো। তাহলে কি, আমি থিটার মানটা বের করে কট থিটা থিটার জায়গাটা বসাই দিব, বসাই দেওয়ার সাথে সাথে আমার মানটা পেয়ে যাব। এই ছিল 9.2 এর এই 3টে রুল। এই 3টে রুল আমরা ভালো করে প্র্যাকটিস করব। সর্বোপরি আমরা এই 3টে রুল তো প্র্যাকটিস করবই, এই সমাধান 23, সমাধান 24, 25 এবং উদাহরণ 14, এই 4টে অঙ্ক মানে বাসা বসে প্র্যাকটিস করো। এরপর আমরা দেখব দশম অধ্যায়। দশম অধ্যায় থেকে জাস্ট 2-3 অঙ্ক প্র্যাকটিস করব, এমন কাজে প্র্যাকটিস করব যে প্রত্যেকটা অঙ্কই আমরা করতে পারবো। এই বোর্ড প্রশ্ন খুললেই দেখা যেত যে দশম অধ্যায় থেকে একটি প্রশ্ন কমন থাকতো, এখনও থাকবে, এবারও থাকবে। মাঝখানে করোনাকালীন সময় এই অধ্যায়টি ছিল না, তার কারণে 23 সালের 2-3 বছর এই অধ্যায়টা শর্ট সিলেবাস ছিল, যার কারণে প্রশ্ন আসেনি। কিন্তু মূলত এই দূরত্ব উচ্চতা থেকে একটি অঙ্ক কমন এবং 100% কমন, কমন এবং 100% কমন। যদি কেউ ত্রিকোণমিতি নাও করতে চাও তাহলেও এই অধ্যায় থেকে এই 2-3টে অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবা, দেন একটি অঙ্ক নিশ্চিত করবা। একটি গাছ, এখানে গাছ থাকতে পারে, দেওয়াল থাকতে পারে, খুঁটি থাকতে পারে, এর ডাজ নট ম্যাটার, যাই থাকুক না কেন। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ দণ্ডমান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে, উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে অর্থাৎ 12 মিটার দূরে মাটি স্পর্শ করলো। এখানে এই 12 মিটারের জায়গা 15 √3ও থাকতে পারে, মানে এই ডিজিটগুলো চেঞ্জ করে দিতে পারে। এখানে 16-এর জায়গা 13 দিতে পারে, 30-র জায়গা 60 দিতে পারে, 60-র জায়গা 45 দিতে পারে, এটা এখানে চেঞ্জ করে দিতে পারে। তাহলে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ দণ্ডমান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করলো। চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে এটা যদি আমাদেরকে চিত্র অঙ্কন করতে বলে, তাহলে আমরা যদি একটু চিত্র অঙ্কন করি, যে মনে করি যে একটা গাছ ঝড়ে এমন কাজে ভেঙে গেল, এখান থেকে ভেঙে গেল, এখান থেকে ভেঙে যে এখানে 12 মিটার দূরে, এই 12 মিটার দূরে মাটি স্পর্শ করলো, এই কোণটা হচ্ছিল 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি কোণ করে এখানে মাটি স্পর্শ করলো, কোথায়?
এই 12 মিটার দূরে গাছের গোড়া থেকে, এই গাছের গোড়া, এই গোড়া থেকে এই 12 মিটার দূরে। তাহলে এইটুকু দূরত্ব হচ্ছিল 12 মিটার। তাহলে এই 30 ডিগ্রি কোণ কোথাও উৎপন্ন করলো? এই যে ঝড়ে এই যে গাছটা এখান থেকে ভেঙে গেল, এই ভেঙে যে এটাকে এখানে এসে এই মাটি স্পর্শ করলো এই 30 ডিগ্রি কোণ করে, এই যে সেই 30 ডিগ্রি কোণ করে মাটি স্পর্শ করলো। এখন প্রশ্ন বলছে চিত্র অঙ্কন করো। তাহলে আমার চিত্রটা হয়ে গেল, এটা হচ্ছে সম্পূর্ণ গাছ, এটা হচ্ছে ভাঙা অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। ইজ ইট ক্লিয়ার? তাহলে চিত্র অঙ্কন হয়ে গেল। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ বি গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এই পর্যন্ত শেষ। গ নম্বরে বলছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে। এই যে ভাঙা অংশটা যদি এই দণ্ডায়মান অংশের সাথে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত? মানে কি ভাঙা অংশ কোনটা? এটা হচ্ছে ভাঙা অংশ আমার, এটা হচ্ছে ভাঙা অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে ভাঙা অংশ, টোটালটা হচ্ছিল সম্পূর্ণ খুঁটি। তাহলে আমরা অবশ্যই এই চিত্রটা যদি বুঝতে পারি এবং যদি ভালো করে বোঝা যায়, তাহলে এই ঝড়ে পড়ে গেল গাছ, খুঁটি বা দেওয়াল, এরই পরে একটা না একটা অঙ্ক আমাদের থাকে। আর এই উন্নতিকোণ এর উপর তো অবশ্যই উন্নতিকোণ উৎপন্ন করেছে, এই উন্নতিকোণ হতে পারে বা অবনতিকোণ হতে পারে। তো এই যে উন্নতিকোণ এবং অবনতিকোণ যদি থাকে, তাহলে সেই জিনিসটাও আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে এই ঝড় সম্পর্কিত একটি অঙ্ক আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। রুল নাম্বার 2, 2টি কিলোমিটার পোস্ট এ ও বি এর মধ্যবর্তী কোন স্থানের উপরে ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্ট দ্বয়ের অবনতি কোণ, এই এখানে আমাদের উন্নতি কোণ উৎপন্ন করেছিল আর এখানে অবনতি কোণ উৎপন্ন করেছে। তাহলে অবশ্যই আমাদের উন্নতি কোণ এবং অবনতি কোণ দুটো সম্পর্কে ভালো সমক্ষ ধারণা থাকতে হবে। তাহলে এখানে অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এ বিন্দু থেকে হেলিকপ্টারের সরাসরি দূরত্ব নির্ণয় করো। এই সেম অঙ্ক কাজ 202 নম্বর অঙ্কটি বেলুন দিয়ে আছে। তাহলে হেলিকপ্টার থাকতে পারে, বেলুন থাকতে পারে, নদী থাকতে পারে। তাহলে এই যে হেলিকপ্টার, বেলুন এবং নদী, এই যে তিনটি অঙ্ক একই সেম। তাহলে এই তিনটি অঙ্কের একটা করলে তিনটি অঙ্কই করা যাবে। তো আমরা এই যে দুটো অঙ্ক, এই যে অঙ্কটি, এই অঙ্কটি হচ্ছিল 17 নম্বর অঙ্ক আর এই অঙ্কটি হচ্ছে 18 নম্বর অঙ্ক। তাহলে আমাদের 18 আর 17 মিলে একটা অঙ্ক তৈরি করে দিল, 18 এবং 12 মিলে একটা অঙ্ক তৈরি করে দেয়। এইভাবে দুটো অঙ্ক একসাথে করে দেয়, আবার একটা অঙ্ক একসাথে সেট আপ করে দেয়। তো আমরা এই দুটো রুলের অঙ্ক আমরা বাসা বসে প্র্যাকটিস করব। সর্বোপরি আমরা কি করব, যে এই দুটো রুল তো আমরা প্র্যাকটিস করব, যে 15, 16, 17, 18 এবং কাজ 202 এবং উদাহরণ 6, এই যে 6টি অঙ্ক আমরা বাসা বসে এই অঙ্কর এই রুলের অঙ্কের মাধ্যমে আমরা এই 5টি অঙ্ক আমরা বাসা বসে প্র্যাকটিস করব। এই সাজেশনটা কমপ্লিট করলে ত্রিকোণমিতি থেকে 100% আমাদের কমান। এই ত্রিকোণমিতি থেকে আমাদের 2টি প্রশ্ন থাকবে এবং 2টি প্রশ্নই আমাদের কমান নিশ্চিত করব। এরপরে আমরা দেখব পরিমিতি থেকে জাস্ট আমরা 5টি রুলের অঙ্ক করব। এই 5টি রুলের অঙ্কের মাধ্যমে একটি অঙ্ক আমাদের কমান নিশ্চিত করব। সো পরিমিতি এবং ত্রিকোণমিতি থেকে 3টি প্রশ্ন থাকবে এবং আমাদের 2টি অঙ্ক করতেই হবে। পরিমিতি থেকে জাস্ট 5টা রুলের অঙ্ক আমরা প্র্যাকটিস করব। আমরা সেই 5টি রুলটা কি আমরা প্রথমে দেখব সমবাহু ত্রিভুজ সম্পর্কিত যে অঙ্কটি, সমবাহু ত্রিভুজের সম্পর্কিত যে অঙ্কটি আছে সেটা এত ইম্পর্টেন্ট যে ঢাকা বোর্ডে 24-এ আসছে, দিনাজপুর বোর্ডে 24-এ আসছে, যশোর বোর্ড মোস্ট ইম্পর্টেন্ট 23 সালে আসছে, বরিশাল বোর্ডে 23-22-এ আসছে, ময়মনসিংহ বোর্ডে 23-22-এ আসছে, সিলেট বোর্ডে 22-20-এ আসছে, রাজশাহী বোর্ডে 20 সালে আসছে। তো এত ইম্পর্টেন্ট এই সমবাহু ত্রিভুজ, যশোর, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, কুমিল্লা, এই বোর্ডগুলোয় সমবাহু ত্রিভুজ মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা অনুশীলনী 5 আমরা অবশ্যই এই অঙ্কটা করেছি। যে অনুশীলনী 5-এর যে অঙ্কটি আছে, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার হতে পারে, 1 মিটার হতে পারে, 4.5 মিটার হতে পারে, ডিজিট চেঞ্জ করে দিতে পারে। তো ক্ষেত্রফলও √3 বর্গমিটার, 3 বর্গমিটার বেড়ে যায়। আবার কি হতে পারে, এবার একটা প্রশ্ন দেখলাম যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি পেলে, কোনো সময় বৃদ্ধি পেলে আসতে পারে অথবা হ্রাস পেলেও আসতে পারে। মনে হয় এবারে দিনাজপুর বোর্ডে আসছে যে হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পায়, হ্রাস পেলে বিয়োগ হবে এবং বৃদ্ধি পেলে যোগ হবে।
তারপরে আমরা বড়টা থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করব, দেন আমরা অ্যান্সারটা তৈরি করব। তাহলে এই সমবাহু ত্রিভুজ সম্পর্কে অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আছে সামন্ত্রিক। সামন্ত্রিক সম্পর্ক সিলেট বোর্ডে, দিনাজপুর বোর্ডেও 24 সালে আসছে। সামন্ত্রিক সম্পর্ক তো খুব ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো আছে আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। রম্বস, এই রম্বসের অঙ্কগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। সেটা হলো 10, 9 এই অঙ্কগুলো আছে। 16.2 এর যে অঙ্কগুলো আছে এখানে রম্বসের কর্ণ একটা দেওয়া থাকে, ক্ষেত্রফল বা পরিসীমা দেওয়া থাকলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হতে পারে বা পরিসীমা নির্ণয় করতে হতে পারে, যেটা দেওয়া থাকবে তার উল্টোটা আমাদের বের করতে হবে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা অঙ্ক হচ্ছে লোহার পাইপের অঙ্ক। এই 24 সালে মিনিমাম তিন বোর্ডে আসছে। দিনাজপুর, ময়মনসিংহ, যশোর, এই 24 সালে 3বার আসছে। তো সিলেট, রাজশাহী, ঢাকা এবং কুমিল্লা মোস্ট ইম্পর্টেন্ট। আর এরপর আছে ঘনক, একটি সৃজনশীল করলেই একটি প্রশ্ন কমান, মোস্ট ইম্পর্টেন্ট 24 সালের জন্য এই ঘনকের অঙ্কটি। তবে আরেকটা অঙ্ক আমি বলি যে একটি রম্বাসের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলে, অথবা একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলে, যেমন 16.2 এর 5, 16.2 এর 5, এই যে এই টাইপের যে অঙ্কগুলো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলে। আবার এবার একটা অঙ্ক আসছে একটি রম্বসের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলে। এই টাইপেরও অঙ্ক আসতে পারে। পরিমিতি থেকে 5টি রুলের অঙ্ক প্র্যাকটিস করার পরে আমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করব। আর ত্রিকোণমিতি থেকে আমরা অবশ্যই 10টি রুল আমরা দিয়েছি, পাশাপাশি সবগুলো প্র্যাকটিস করব। দেন এই পরিমিতি ত্রিকোণমিতি থেকে আমাদের 20 মার্কস। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা শুধু এই অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং এই 20 মার্কস 100% কভার করো। দেখো অঙ্কে A+ পেতে কতটা সহজ হয়ে যায়। কারণ যে স্টুডেন্ট ত্রিকোণমিতি এবং পরিমিতি এবং জ্যামিতিতে 100% কমন নিশ্চিত করতে পারে, সে পরিসংখ্যান আর বীজগণিত তো তার পানির মতন সহজ। সো সবাই গণিতে A+ এনজয় করো এবং মাস্টার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্টার বিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর সাজেশন এবং ক্লাস উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।